নাকি আমি? না ভাই, তুই ফেল, আমি ফেলবো না। আমার শালা বহুত ভয় লাগছে। যদি ভূত আসে দুজনেই মরবো, সে তুই ফেল বা আমি। তাহলে চ, দুজনে মিলেই ফেলি, চ। কি রে, মাছ কোথায়? এই বলে নাকি নদী ভরা মাছ। সব মিথ্যা কথা। চল আরেকবার ফেলে দেখি, হয়তো চলেও আসতে পারে। ভাই এ কি রে, এ তো পুরো রূপলি একটা মাছ। যেন একটা রূপোর দণ্ড, কি চকচক করছে রে। এই মাছ মালিককে দিতে ইচ্ছা করছে না। আমরা কিছু মাছ তুলে নিজেরা বাজারে বেচে দিই, চ। অনেক টাকা আসবে। চল চল, ওটা আমরা দুজনে ভাগ করে নেব। কোনো ইলিশ মাছই তোরা পাবি না, আমি থাকতে কেউ পাবি না। ব্যবসা স্বর্গে গিয়ে কর, যা। আমি থাকতে তোদের কিচ্ছু হতে দেব না, কেউ দেবে না তোদের। তোরা এই জলেই থাকবি চিরকাল। যা যা যা, জলে খেলা করে গিয়ে যা যা। বাবু বাবু, কি হয়েছে? মাছ পেয়েছে? না না বাবু, ওদেরকে কে যেন গলা চিপে মেরে ফেলেছে। শালা পাষণ্ড। বাবু এই নিয়ে 8 জন মরে গেল। চুপ শালা, তাতে কি হয়েছে? ওই নদীর মাছ আমি ধরেই ছাড়বো, এই বলে রাখলাম। পারলে তোকেও একদিন পাঠাবো। আমি দেবরাম, আমি হার মানবো না। হরেন, বাড়িতে আছো? ও হরেন। আসছি আসছি, দাঁড়ান বাবু দাঁড়ান। কে বলুন তো, ঠিক চিনতে পারলাম না আপনাকে। আপনাদের এখানে যে দেবরাম মুখুর্জি আছে না, উনি তো আমাকে আপনার বাড়িতে পাঠিয়েছে। আপনার বাড়িতে নাকি আমার জন্য থাকার ব্যবস্থা করেছেন উনি। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আমাদের চাষের জমি পরীক্ষা করতে এসেছেন। আপনার নামই প্রমোদ, তাই তো? একদমই তাই। কাল থেকে আমি আপনাদের গ্রামে কাজ শুরু করব। আমি কি জন্য এসেছি সেটা তো কেবল দেবরাম মুখুর্জি আর আমিই জানি। যাই হোক, ভিতরে আসুন। গিন্নি, শহর থেকে প্রমোদ বাবু এসেছেন, জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি ব্যবস্থা করেই রেখেছি। তোমরা ভেতরে এসে বসো, আমি এক্ষুনি দিচ্ছি। আমি ভেতরে গিয়ে বিশ্রাম নিলাম, আর প্রমোদ বাবুর সাথে চাষের সম্বন্ধে অনেক কিছু কথা বলে নিলাম। ধীরে ধীরে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলো। দেবরাম বাবু আমাকে ডাকলো হরিতলার আট চালাতে। কি প্রমোদ, কিছু খবর উদ্ধার করতে পারলে? কি মনে হচ্ছে, তুমি এ কাজ করতে পারবে তো? অবশ্যই পারবো। দীর্ঘ 10 বছর আমি শহরে এইসব চোর ডাকাতের দলে কাজ করেছি। বলতে গেলে কি, ওই দলের মধ্যে আমি সব থেকে শিক্ষিত। আমার জনা 8 দলের ছেলেকে হারালাম, তাদেরকেও পাঠিয়েছিলাম ওই নদীতে ইলিশ মাছ ধরার জন্য, কিন্তু আজ পর্যন্ত কোনো খবর পেলাম না। ওদের মরাদেহ উদ্ধার করেছি শুধু নদীতে ভেসে থাকা অবস্থায়। তাই আমি শপথ নিয়েছি, কে এই কাজ করেছে তাকে আমি খুঁজে বার করবই। আমার ব্যবসায় কে বাধা দিচ্ছে সেটা আমাকে জানতেই হবে। সেই কারণেই তোমাকে এখানে নিয়ে আসা হরেনের বাড়িতে। মনে রাখবে, ওর বাড়িতে কেউ যেন কোনো রকমভাবে কিচ্ছু জানতে না পারে, সে বিষয়ে আপনি চিন্তা করবেন না। তাহলে তুমি আজ রাতে ওই নদীর পাড়ে চলে যেও। আমার লোক তোমার আগে চলে যাবে, তোমার জন্য অপেক্ষা করবে, কেমন? ঠিক আছে।
আমি যথাসময়ে পৌঁছে যাব। দেবরামবাবু হনহনিয়ে চলে গেলেন। রাতে খাওয়া দাওয়ার পর যখন বেরোচ্ছি, ঠিক তখনই হরেন এসে বলল, বাবু, এত রাতে কোথায় যাচ্ছেন? এ গ্রাম তো পুরো ফাঁকা হয়ে যায় রাতে। হঠাৎ দেবরামের কথা মনে পড়ে গেল। উনি বলেছিলেন কোনো মতেই হরেন যেন বুঝতে না পায়। বাবু, বললেন না তো এত রাতে কোথায় যাচ্ছেন? ও হ্যাঁ, কোথায় আর যাব, একটু গ্রামের মাঠ থেকে ঘুরে আসি। ছেলেরা শুনলাম ধান পাহারায় আছে, যাই ওদের ওখান থেকে একটু ঘুরে আসি। আমরা শহরের লোক বুঝলে, এত তাড়াতাড়ি আমাদের আবার ঘুম আসে না। ঠিক আছে বাবু, সাবধানে যাবেন। মধ্যরাতের চাঁদকে মাথার উপর রেখে কালো জলের নদীর পাড়ে রওনা দিলাম। এক ঝাঁক শেয়াল দূর থেকে ডেকে উঠল। নদীর কাছে পৌঁছে দেখি একটা গ্রামের লোক ভয়ে ভরা কৌতূহল দৃষ্টি নিয়ে আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আরে ভাই, তোর এত সময় লাগলো? আমায় তো মশা ছিঁড়ে ফেলে দিল। এই, পারবি তো? বন্দুক ফন্দুক আছে তোর সাথে? আমার মনে হচ্ছে তোর দ্বারা হবে না। মালিক বলল এমন নাকি একজনকে পাঠাচ্ছে যার ভয়ে নাকি অনেক মাফিয়া কাঁপে। তোকে দেখে তো মনে হচ্ছে না সেরকম কিছু তুই পারিস বলে। উফ, বুঝলাম। দেবরাম দেখছি আমার ইতিহাস সম্বন্ধে তোকে কিছুই বলেনি। যাক, অত সময় নেই হাতে, নিজের কাজ শুরু কর। আর তুই বলাটা বন্ধ কর, না হলে তোকে মেরে টুকরো করে এই ইলিশ মাছগুলোকে খাইয়ে দেবো, বুঝলি? জাল ফেল নদীতে, আমি ওই দূরে গাছটার পেছনে আছি। না না বাবু, এখানেই আমার কাছে থাকো, আমার খুব ভয় করছে। বোকা, একদম বোকা। এখানে থাকলে আসল লোকটাকে ধরতেই পারবো না। আমায় দেখে ফেললে খুব মুশকিল আছে। ঠিক সময় মতো আমি চলে আসব। নদীর পাড় থেকে একটু দূরে ছাতিম গাছটার পেছনে ঘাপটি মেরে থাকলাম। ইশারায় বললাম জাল ফেলতে। লোকটা এদিক ওদিক দেখে নিয়ে জাল ছুড়ে দিল জলেতে। কিছুক্ষণের অপেক্ষার পর জাল টানতেই দূর থেকে দেখলাম রূপোর মতন কতগুলো জিনিস চকচক করছে জালের ভেতরে। এগুলো কি ইলিশ মাছ? এত সুন্দর ইলিশ আগে কখনো দেখিনি। এ যেন খাঁটি রূপো। কই, কেউ আসছে না তো ওকে মারতে? ইলিশ মাছগুলোকে কাছ থেকে দেখার লোভে যেই না উঠে নদীর পাড়ে যেতে যাব, দেখলাম কোথা থেকে যেন এক ভয়ঙ্কর মূর্তির আবির্ভাব হলো। প্রবল ঝড়ে গাছপালা তুলে উঠল। খুব ইচ্ছা ইলিশ মাছ ধরার। কে পাঠিয়েছে তোকে? কার এত দুঃসাহস? মরার এত ইচ্ছা? একের পর এক লোক আসছে। বলতে বলতে লোকটার গলাটা টেনে ছিঁড়ে ফেলে দিল নদীর কালো জলে। কাউকে ছাড়বো না, একটা কেউ না। যারা যারা আমায় মেরেছিস তাদের কাউকে ছাড়বো না। ইলিশ মাছের লোভে আমায় মেরেছিস, এই ইলিশ মাছের লোভে তোরাও মরবি। কথাগুলো বোঝার ক্ষমতা আমার ছিল না। আমি নিজে হাতে অনেক লোকের খেল খতম করেছি, কিন্তু এরকম মর্মান্তিকভাবে কাউকে মরতে দেখিনি। ভীষণ ভয়ে আমার পা দুটো যেন মাটির সাথে আটকে গেছে। দেখলাম একটা ইলিশ মাছ নিয়ে অদ্ভুতভাবে দুহাত ভরে আদর করতে করতে জলের মধ্যে ছেড়ে দিল। একটা একটা করে সব মাছ জলে ছেড়ে দিল। তারপর দুহাত শূন্যে তুলে হাসতে হাসতে কোথায় যেন মিলিয়ে গেল। আমি ভোর রাতের দিকে কোনো মতে হরেনের ঘরে এসে চুপ করে শুয়ে পড়লাম। কি বাবু, কাল অনেক রাতে ফিরেছেন মনে হয়। ঠিক করে তো ঘুমও হয়নি বোধ হয়।
আপনাকে না আমার খুব ভালো লেগেছে। আপনি এই গ্রামে এসেছেন, অনেক মানুষের ভালো হবে এই গ্রামে। আরে না না হরেন, কি যে বলো, এটা তো আমার কর্তব্য, গ্রামে গ্রামে গিয়ে চাষের জমি পরীক্ষা করা। বাবু আমায় বলেন তো, আপনি ইলিশ মাছ খান? ভাবছি আজ দুপুরে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ শুনে আমি চমকে উঠলাম। ইলিশ মাছ কোথায় পাবে হরেন? খুবই দরিদ্র তো। কি বাবু, কি ভাবছেন? খাবেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, ইলিশ মাছ খাবো, কিন্তু তুমি কোথায় পাবে ইলিশ মাছ? মাছের এত দাম, কি দরকার আছে? সে আপনি চিন্তা করবেন না, আমি ঠিকই নিয়ে আসব। আছে, এক জায়গা আছে। এই বলে হরেন কোথায় যেন চলে গেল। আমি দেবরামকে ফোন করলাম। হ্যালো দেবরাম বাবু, হরেন আমাকে বলল আজ দুপুরে ও আমাকে ইলিশ মাছ রান্না করে খাওয়াবে, কিন্তু ও তো অনেক গরিব, তারপরেও কোথায় পাবে ইলিশ মাছ? হ্যাঁ আমি জানি সে সব কথা, এর আগেও আমি খবর পেয়েছি। একমাত্র এই হরেন আছে যে জীবিত অবস্থায় ফিরে আসতে পারে ইলিশ মাছ ধরে। বিশেষ করে এই কারণেই তোমাকে ওর বাড়িতে আশ্রয়ের জন্য পাঠিয়েছি। তুমি হরেনের ওপর শুধু নজর রাখো। কেন শুধু হরেনই ইলিশ মাছ ধরে আনতে পারে সেটা আমাদেরকে জানতেই হবে। আচ্ছা, আমি নজর রাখছি। দুপুরবেলা সব খাবার দাবারের আয়োজন করে হরেন আমাকে ডাক দিল। আমিও খেতে শুরু করলাম। অসাধারণ সুন্দর খেতে মাছটা, যাই বলো না কেন হরেন। এই মাছের স্বাদ পাশাপাশি সব গ্রামে বিখ্যাত, তাই এই মাছের অনেক দামও। তাই নাকি? এর আগে ইলিশ মাছ আমি অনেক খেয়েছি, কিন্তু এরকম স্বাদ কোথাও পাইনি। হয়তো এই কারণেই দেবরাম বাবু এই মাছ পাওয়ার আশায় একদম পাগল হয়ে গেছেন। বিকালে ঘরের দাওয়ায় বসে হরেনকে জিজ্ঞেস করলাম, কি হরেন, বললে না তো, এত সুস্বাদু মাছ তুমি কোথা থেকে পেলে? আচ্ছা বাবু, আজ আপনাকে রাত্রে নিয়ে যাব। রাত্রে আপনার কোনো কাজ নেই তো? না না, আমার সেরকম কোনো কাজ নেই। ঠিক আছে, রাত্রে আমি যখন আপনাকে ডাকবো তখন আমার সাথে যাবেন, বুঝলেন কি না? এক কাজ করি, খবরটা দেবরাম বাবুকে জানিয়ে দিই। দেবরাম বাবু, হরেন বলছে আজ রাতে ও আমাকে নিয়ে যাবে ইলিশ মাছ ধরতে। বাহ, ঠিক আছে, তুমি ওর সাথে নদীর কাছে যাও, আমি তোমাদের আগে পৌঁছে যাব। কোনো এক গাছের তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের অপেক্ষা করব। আর হ্যাঁ, হরেন এটা কোনোভাবেই যেন টের না পায়। এবার কি আপনিও যাবেন? হ্যাঁ, আমি দেখতে চাই কিভাবে ও মাছ ধরে, ওর কোনো রকম ক্ষতি হয় না, আর ও কিভাবে মাছ নিয়ে জীবিত ফিরে আসে সেটা আমি দেখতে চাই। কিন্তু আপনাকে দেখে ও যদি মাছ ধরতে না চায়? যদি মাছ ধরতে না চায় তাহলে আজই হরেনের দিন শেষ, বাকিটা আমি বুঝে নেব। তোমরা রাত্রে শুধু নদীর ধারে পৌঁছে যেও। ঘরের কাছের গাছ থেকে একটা পেঁচা ডেকে উঠল। রাতের অন্ধকারে আমি আর হরেন বেরিয়ে পড়লাম কালো জলের নদীর উদ্দেশ্যে। আমরা যখন নদীর পাড়ে পৌঁছালাম তখন বৃষ্টিটা খানিকটা ধরেছে। বাবু, আজ দেখবেন অনেক বেশি মাছ উঠবে। কেন? আজ ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, এতে ইলিশ মাছেদের আনন্দের সময়। দেখবেন একবার জাল মারলেই একসাথে কত মাছ উঠে আসে। ওটাই তো চাই রে হারামজাদা, তুই মাছ তুলবি আর আমি ব্যবসা করব। আমি জানি তুই মাছ ধরলে তোর কিছু হয় না। কোথা থেকে হঠাৎ করে দেবরাম এসে পড়ল। হরেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। জানি না কেন ওর চোখের দিকে তাকিয়ে আমার বড্ড লজ্জা লাগছে। বাবু, এই দেবরাম কোথা থেকে এলো? এই শয়তানটা গ্রামের অনেক লোকের ক্ষতি করেছে। আমি একে কোনোভাবেই মাছ দেব না। কিন্তু তুই দিবি না, তোর ঘাড় দেবে। মাছ না দিলে তোর আজ শেষ দিন। কি হলো বাবু, বলেন।
এখানে কি করে এলো? আর আপনি একে কি আগে থেকে জানতেন? বলুন। ও কি জানবে? তুই জাল ফেল হরেন, না হলে তোর মৃত্যু হবে আজ। দেখলাম দেবরাম একটা চাকু বার করে হরেনের দিকে এগিয়ে যাচ্ছে। হরেন দিশেহারা হয়ে ভয় পিছিয়ে যায়। দেবরামের মুখে একটা হিংস্র পশুকে দেখতে পাচ্ছিলাম। আমার মনে হলো আমার বন্দুকটা দিয়ে দেবরামের খুলিটা উড়িয়ে দিই, কিন্তু হঠাৎ একটা ঘটনা ঘটে গেল নিমেষের মধ্যে। দেবরামের পিছনে আবির্ভাব হলো একটা ভয়ঙ্কর মূর্তির, যাকে কালকে রাতে দেখেছিলাম ওই লোকটাকে নির্মমভাবে মারতে। দেবরাম, তাহলে চলেই এলি? আজ আর তোকে ফিরতে হবে না। ওরে বাবা রে, তুই কে? কে তুই? আমি শালা, আমায় মনে পড়ছে না? না, শান্তি, খুব শান্তি। আমি থাকতে কেউ এই নদীর ইলিশ মাছ ধরতে পারবে না। হরেন, তুই ভয় পাবি না, তোকে আমি কিচ্ছু করব না। এসব তো তোরই বাবা। এই, তুই ভয় পাস না। আমার পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে, কিছুই আমার মাথায় ঢুকছে না। হরেন কে হয় এই ভয়ানক প্রেতাত্মার? হরেনকে কিছু করলো না কেন? হঠাৎ গলায় একটা চাপ অনুভব করলাম। দেখলাম প্রেতাত্মাটা আমার গলাটা চেপে ধরেছে। তুই ওই দেবরামের কোথায় এসেছিস না? তোকে মরতে হবে, কিন্তু কিন্তু তোকে একটা সুযোগ দেব। বিগত কয়েক মাস কেটে গেছে। এখন এখন আমিও একজন কালো জলের ইলিশের প্রহরী। দর্শক বন্ধুরা, কালো জলের ইলিশের প্রহরী বা গল্পের প্রেতাত্মার ইতিহাস জানতে হলে বা গল্পের পার্ট 2 যদি চান, তাহলে কমেন্টে আমাদের জানান। আপনাদের ওপর নির্ভর করছে গল্পের পার্ট 2 বানাবো কিনা। এরকম আরও ভয়ঙ্কর গল্প পেতে ব্রোস্টুস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতা থেকে আমার কলেজের 3 জন সহপাঠী বন্ধু এসেছিল আমাদের গ্রামে বেড়াতে। তাদেরকে নিয়েই আমি সেই দিন বৈকালে গিয়েছিলাম গাঁ ছাড়িয়ে মাইল দেড়েক দূরে ময়ূরাক্ষী নদীর তীরে। ওখানকার ময়ূরাক্ষী 2 তীরের শোভা বড়ই নয়নমুগ্ধকর। ভেবেছিলাম সন্ধ্যাকাল অবধি নদীর ধারে বসে গল্পগুজব করে তারপর বাড়ি ফিরব। অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে আস্তে আস্তে পথে সাপকোপের সম্মুখীন হতে পারি এই ভয়ে বাবার 5 সেলের টর্চটা সঙ্গে এনেছিলাম। গরমকাল, 6:30তেই তখন অনেক বেলা, প্রায় 6:30 হবে তখন। আমরা 4 জনে কবিগুরুর একটা গান নিয়ে আলোচনা করছি। আলোচনায় আমরা এতই মশগুল ছিলাম যে পশ্চিম আকাশ কালো করে কখন যে প্রায় অর্ধেকটা আকাশ মেঘে ঢেকে ফেলেছে খেয়ালই হয়নি। হঠাৎ ঝড় উঠতে খেয়াল হলো। আমরা ধর্মর করে উঠে পড়ে একরকম ছুটতে ছুটতেই বাড়ির পথে হাঁটা দিলাম। আমি জানি এই 1.5 মাইল পথের মধ্যে কোনো ঘর বাড়ি নেই, অর্থাৎ বৃষ্টির হাত থেকে শরীর বাঁচাবার মতো কোনো আশ্রয় নেই। বরাত মন্দ 5-7 মিনিটের মধ্যেই দৈত্যের মতো কালো মেঘটা সারা আকাশ ছেয়ে ফেলল এবং মুষলধারে বৃষ্টি নামল। সেই সঙ্গে ঝড়ের সে কি বেগ! প্রাণপণে ছুটতে লাগলাম আমরা 4 জনে। ছুটতে ছুটতেই আমার খেয়াল হলো যে আর একটু এগোলেই আমাদের ডান পাশে পড়বে একটা পোড়ো কালী মন্দির। সন্ধ্যার পর ওই মন্দিরের ধারে কাছে কেউ ঘেঁষে না। আমারও মন চাইছিল না ওইদিকে যাওয়ার। গায়ের অন্যান্য সকলের মতো ওই মন্দিরের প্রতি আমারও মনে ভয় আছে। ভয়ের কোনো কারণ যদিও আজ পর্যন্ত কিছু ঘটেনি কারো ক্ষেত্রে, ভয়টা কেবল সংস্কার বসে। তবু আমি যদি একা থাকতাম তাহলে অবশ্য ভয় পাওয়ার একটা কারণ থাকতো, কিন্তু আমরা রয়েছি 4 জন, সঙ্গে রয়েছে 5 সেলের টর্চ। অযথা ভয় পাওয়ার কোনো কথাই নয়। তাই মনে সাহস পেয়ে আমি বন্ধুদের নিয়ে আধ ভেজা হয়ে পুরো মন্দিরটার চাতা লেগে উঠলাম। বেশ বড় মন্দির,
মন্দিরের দুই পাশে ও পিছনে আরও খানচারের ঘর আছে। এই মন্দির ছিল নাকি একজন তান্ত্রিকের। ঘরগুলির মধ্যে একটাতে নাকি মায়ের ভোগ রান্না হতো, অন্য ঘরগুলিতে চেলা চামুন্ডাদের নিয়ে তান্ত্রিক বাস করত। মন্দির ও ঘরগুলির কিছু কিছু অংশ এখন ভেঙে পড়েছে, দেওয়ালে ছাদে গাছপালা গজিয়েছে। মন্দির প্রাঙ্গণ লতা গুল্মের ঝোপঝাড়ে আবৃত। এমন মুষলধারে বৃষ্টি না নামলে আমি কখনোই এই পোড়ো মন্দিরে আশ্রয় নিতাম না। এখন মাত্র সন্ধ্যা রাত, কিন্তু জায়গাটার পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন এখন মাঝরাত। বন্ধু শ্যামল বলল, আচ্ছা জায়গায় নিয়ে এলি বটে আমাদের, এই সাপ কপে কামড়াবে না তো? আমি টর্চটা জেলে চারিদিকে দেখে নিয়ে বললাম, দেখে তো সেরকমই মনে হচ্ছে। কি করব ভাই, যা বৃষ্টি নামলো, বাড়ি যে অনেক দূর। এই বৃষ্টিতে এতক্ষণ রাস্তায় ভিজলে সবাইকে জ্বরে পড়তে হবে। সে কথা সত্যি। এই কি মন্দির ছিল রে এটা? দেখে তো মনে হচ্ছে এককালে খুব জাঁকজমকের সঙ্গে পূজা আচ্ছা হতো এখানে। হ্যাঁ, মারাত্মক রকমের জাঁকজমক সহকারেই এখানে কালী প্রতিমার পুজো হতো। সেই জাঁকজমক এতই মারাত্মক ছিল যে কোনো লোক পুজো দেখা তো দূরের কথা, কোনোদিন প্রতিমা দেখতেও আসতো না। এই কথা শুনে শ্যামল, রতন ও অজয় সবিষয়ে জিজ্ঞাসু নেত্রে আমার দিকে তাকালো। হ্যাঁ, শোন তবে এই মন্দিরের ইতিহাস। যেটুকু আমি জানি, আমার ঠাকুরদার বয়স যখন ছিল 24-25, সেই সময় এই মন্দিরের কালী সাধনা করত একজন তান্ত্রিক কাপালিক। শুনেছি সেই কাপালিকের চেহারা এতই ভয়ঙ্কর ছিল যে কোনো মানুষ তার ধারে কাছে যেত না। 7-8 জন চেলা ছিল তাদের চেহারাও ছিল ভয়ঙ্কর। ওই যে বেদিটা দেখছিস, ওই বেদির উপরে থাকতো কালী মূর্তি। তখন কেউ জানতো না যে এই মূর্তিটা নকল। আসল মূর্তি, অর্থাৎ যে মূর্তির সামনে বসে তান্ত্রিক সাধনা করত, সেই মূর্তিটা থাকতো মাটির নিচেরকার গোপন কক্ষে। মন্দিরের পিছন দিকে একখানা ঘর আছে, সেই ঘরের মেঝের মধ্যে দিয়ে নিচেরকার ঘরে যাওয়ার সিঁড়ি আছে। এই ব্যাপারটা আকস্মিকভাবে টের পেয়ে যায় আমাদেরই গ্রামের একদল ছেলে। দলে তারা 6 জন ছিল। সেদিন তারা গিয়েছিল পাশের গায়ে এক বউ ভাতের নিমন্ত্রণ খেতে। খেয়ে দিয়ে যখন তারা ফিরছিল তখন রাত 11টা। আমরা আজ যে কারণে মন্দিরে এসে ঢুকলাম, সেদিন তারাও ঠিক একই কারণে এই মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। আজকের মতো সেদিন রাতেও এমন মুষলধারে বৃষ্টি নেমেছিল। তারা এই মন্দিরের চাতালে উঠে দেখে প্রতিমার মন্দিরের দরজা বন্ধ। মানুষের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তারা ভাবল কাপালিক ও তার চেলা চামুন্ডারা সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। এমন সময় তাদের কানে পৌঁছায় পূজার ঘণ্টার ধ্বনি। কিন্তু ঘণ্টার যে আওয়াজ তাদের কানে আসছিল, সে আওয়াজটা ছিল খুব চাপা। প্রথমটা তাদের মনে হয়েছিল খানিকটা দূর থেকে বোধহয় আওয়াজটা আসছে, তাই তাদের এমন চাপা মনে হচ্ছে। তারপরই তাদের খেয়াল হলো যে এই মন্দিরের চারপাশে প্রায় মাইলখানিক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি লোক বসতি নেই। তবে ওই ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? পূজার সময় পুরোহিত যে ঘণ্টা বাজায়, সেই ঘণ্টার শব্দ। তাহলে নিশ্চয়ই এই মন্দিরের মধ্যেই অন্য কোনো বন্ধ করে পুজো হচ্ছে। এই কথা মনে হতেই একজন বলল, চল না, ভেতর দিকটা একবার চুপি চুপি ঘুরে দেখে আসি কোথায় কি পুজো হচ্ছে। যতগুলো ঘর ওই মন্দিরের ভেতরে ছিল, সব ঘরের দরজাই তারা বন্ধ দেখল। ছেলেরা প্রত্যেকটি দরজার গায়ে কান দিয়ে বুঝল, না, এসব ঘরের মধ্যে থেকে কোনো আওয়াজ নেই। তবে ঘণ্টার শব্দ আসছে কোত্থেকে? তারপর তারা মন্দিরের পিছন দিকে যেতেই তাদের মনে হলো যেন ঘণ্টার আওয়াজটা ওখানে স্পষ্ট। টর্চের আলোয় দেখল সেখানে একটা ঘর রয়েছে এবং ঘরের দরজাটাও আধ খোলা অবস্থায় রয়েছে। ছেলেরা এবার আরও হুঁশিয়ার হলো। ঘরটার মধ্যে কোনো লোক থাকতে পারে বলে তাদের মনে সন্দেহ হওয়ায় তারা অন্ধকারের মধ্যে গা মিশিয়ে নিশ্চুপে অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু ওই ঘরটারও জনশূন্য রয়েছে। এই ব্যাপারে নিশ্চিত হয়ে তারা সকলে ধীরে ধীরে ওই কক্ষে প্রবেশ করল। ভেতরে কি আছে এটাই তারা দেখতে চায়, কিন্তু ঘরটার মধ্যে ঢুকতেই ঘণ্টার শব্দ আরও স্পষ্ট হয়ে উঠল। এবার তারা বুঝল
ওই ঘরের মধ্যেই ঘন্টার ধ্বনির রহস্য লুকিয়ে আছে। টর্চের আলোয় তারা ঘরের মেঝেতে একটা বিরাট চৌকো ভারী লোহার পাত দেখতে পেল। লোহার পাতটা দেখে তাদের মনে কেমন যেন সন্দেহ জাগলো। খুব সন্তর্পণে লোহার পাতটার দিকে এগিয়ে একজন সেটা টেনে সরাবার চেষ্টা করলো, কিন্তু সেটা এত ভারী যে একজনের পক্ষে সেটা টেনে সরানো সম্ভব নয়। তখন তারা করলো কি, চারজনে ধরে সেটাকে এমন সাবধানে টেনে সরাতে লাগলো যাতে কোনো শব্দ না হয়। খানিকটা টানতেই একটা গর্তের মুখ তারা দেখতে পেল এবং সেই ঘন্টার শব্দ একেবারে স্পষ্ট হয়ে উঠল। তারা বুঝলো এই ঘরের নিচেরকার কোনো চোরাকুটুরিতে ঘন্টা বাজছে এবং সেই ঘরে যাবার এটাই হলো গুপ্তদ্বার। ছেলেরা রহস্যের গন্ধ পেল। এমন গুপ্ত কক্ষে পূজার্চনা করার কারণ কি? নিগূঢ় কারণ নিশ্চয়ই কিছু একটা আছে এবং সে কারণ জানবার জন্য তাদের সকলকার ডান পিঠে মন আনচান করে উঠল। তারা সেই লোহার পাত্রটাকে আরও খানিকটা সরিয়ে গুপ্তদ্বার সম্পূর্ণ উন্মুক্ত করে ফেলল। তারা দেখতে পেল কয়েক ধাপ সিঁড়ি সোজা নিচের দিকে নেমে গিয়ে ডান দিকে বেঁকে গেছে। গুপ্তকক্ষে যে আলো জ্বলছে তারই আলোয় আলোকিত হয়ে আছে সিঁড়ির বাঁকের মুখটা, ফলে সমস্ত সিঁড়িটাই মোটামুটিভাবে দেখতে পাচ্ছে তারা। তৎপর ছেলেরা মুহূর্তকালের জন্য একেবারে চুপি চুপি যুক্তি করে স্থির করে নিল যে তারা নিঃশব্দে সিঁড়ি বেয়ে খানিকটা নিচে নেমে দেখে আসবে কী ধরনের পূজা ওখানে হচ্ছে, যে পুজোর জন্য এত গোপনীয়তার প্রয়োজন। সিঁড়ির সেই বাঁক অবধি নেমে ছেলেরা সন্তর্পণে ডান দিকে দৃষ্টিপাত করে যা দেখতে পেল তাতে তারা ভয়ে বিস্ময়ে একেবারে হতভম্ব হয়ে গেল। তারা দেখল দরজা জানলাবিহীন মাঝারি আকারের একখানা ঘর। ঘরখানার এক পাশে হাত তিনিক লম্বা এক কালী প্রতিমা। কালী প্রতিমার সামনে একজন ভয়ঙ্কর দর্শন তান্ত্রিক কাপালিক পূজায় মগ্ন। তার আশেপাশে কয়েকজন চেলা দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে দুজন একটি 10-12 বছরের বালককে ধরে আছে, আর একজনের হাতে রয়েছে একটি তীক্ষ্ণ ধার খড়গ। এছাড়া ঘরখানার একটি কোণে জড়ো করা ছিল কয়েকটি সুতীক্ষ্ণ বর্ষা এবং আরও গোটাচারেক খড়গ। ছেলেরা বুঝল এই মন্দিরের আসল পূজা এখানেই হয় এবং নরবলি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে কাপালিক পূজা শেষ করে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এবং ঘাতকের দিকে চেয়ে ইশারায় বলির নির্দেশ দিল। ইশারা পেয়ে ঘাতক খাঁড়াটাকে শক্ত করে বাগিয়ে ধরল, আর সেই চেলা দুজন বালকটিকে নিয়ে গেল সেই প্রতিমার সামনে। এর পরের অমানসিক মর্মান্তিক দৃশ্যটি দেখার জন্য গাঁয়ের সেই ছেলেরা আর সেখানে অপেক্ষা করেনি। কোনো সুস্থ মানুষের পক্ষেই সেই দৃশ্য দাঁড়িয়ে দেখা সম্ভব নয়। ওই অসহায় বালকটিকে বাঁচানোর জন্য সেই সময় ছেলেগুলোর মনে প্রচণ্ড একটা উত্তেজনা জেগেছিল বটে, কিন্তু তারা বুঝেছিল যে বাধা দিতে গেলেই ওই সশস্ত্র দুর্ধর্ষ কাপালিকগণের হাতে তাদের মৃত্যুবরণ করতেই হবে। তাই তারা আবার চুপি চুপি ওপরে উঠে এসে লোহার পাত্র আগেকার মতোই চাপা দিয়ে রেখে গায়ে ফিরে গিয়েছিল। কিন্তু ওই হিংস্র নরঘাতক কাপালিকের কথা তারা ভুলতে পারল না। ওই কাপালিকরা ইতিপূর্বে কত যে শিশু হত্যা নরহত্যা করেছে তার হয়তো হত্যা নেই, তবে ওই সব বলি ওরা আমাদের আশেপাশের গাঁ থেকে জোগাড় করতো না। তা যদি করতো তাহলে আমাদের গাঁয়ের মধ্যে ভীষণ একটা হইচই পড়ে যেত, কিন্তু সেরকম কিছু শোনা যায়নি কোনোদিন। ওরা নিশ্চয়ই কোনো দূরদেশ থেকেই বলি জোগাড় করতো। যাই হোক, ভবিষ্যতে আর যাতে তারা কোনো মানুষ খুন করতে না পারে, ছেলেরা তার যথাযথ প্রতিকার করার জন্যে বদ্ধপরিকর হয়ে উঠল। নির্জনে অনেকক্ষণ ধরে যুক্তি করে তারা স্থির করলো যে ওই কাপালিক ও তার চেলাদের সকলকে তারা হত্যা করবে, এবং কিভাবে করবে তারও একটা সাংঘাতিক উপায় স্থির করে ফেলল। দিন 6-7 পরই একদিন রাত 9টা নাগাদ তারা আবার সেই মন্দিরের নিকটে এসে পৌঁছালো। তাদের সঙ্গে ছিল বড় বড় টিনে 2 টিন পেট্রোল। এসব ব্যাপার তখনও পর্যন্ত তারা গায়ের কোনো লোককেই জানায়নি, জানিয়েছিল কাপালিকদের হত্যা করার পর। মন্দিরের নিকটবর্তী বড় একটা ঝোপের আড়ালে লুকিয়ে অনেকক্ষণ পর্যন্ত তারা মন্দিরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেও কোনো জনমনস্বী সারা শব্দ পেল না। তখন তারা নিঃশব্দে মন্দিরের চাতা লেগে উঠল। তারপর পিছন দিকে সেই ঘরখানার দিকে যাবার পথেই আচম্বিতে তাদের কানে ঘণ্টার চাপা আওয়াজ ভেসে এলো। এতক্ষণে তারা নিশ্চিত হতে পারল, যাক, পূজা হচ্ছে এবং কাপালিকেরা তাহলে সেই পুজোর ঘরেই আছে। তারপর তারা এসে হাজির হলো সেই গুপ্তদ্বারের নিকটে। তাদের এরপরের কার্যকলাপ অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে শেষ হলো। একজন একটু তফাতে সরে গিয়ে দেশলাইয়ের কাঠি জেলে একটা কাগজ ধরালো, আর এদিকে অন্যরা লোহার পাতটা টেনে সরিয়ে ফেলেই
সেই গুপ্ত গহ্বরের মুখে 2 টিন পেট্রোল সম্পূর্ণ ঢেলে দিল। তারপর সেই জ্বলন্ত কাগজের টুকরোটা ভেতরে ফেলে দিতেই দপ করে গহ্বরের মধ্যে কড়ালগ্নি জ্বলে উঠল এবং সঙ্গে সঙ্গে গুপ্তকক্ষের দরজাটাও আবার বন্ধ করে দিল সেই লোহার পাত দিয়ে। ততক্ষণে গুপ্তকক্ষের মধ্যে কাপালিকদের বিভৎস অন্তিম চিৎকার শুরু হয়ে গেছে, কিন্তু সে চিৎকার অতি অল্পকালের মধ্যেই থেমে গেল। প্রচণ্ড নিস্তব্ধতা নেমে এলো। তারপর শত্রু ধ্বংস করে ছেলেরা বীর বিক্রমে গায়ে ফিরে গিয়ে এবার সকলের কাছে প্রকাশ করেছিল তাদের দুঃসাহসিক অভিযানের কথা। শুনে গায়ের লোক স্তম্ভিত হয়ে গিয়েছিল, কিন্তু ওই মন্দিরের ধারে কাছে আগেও যেমন কেউ আসতো না, কাপালিকদের মৃত্যুর পরও কেউ কোনোদিন শখ করে এদিকে আসেনি। সেদিন সেই ছেলেরা যেমন এসেছিল, আমরা আজ যেমন এলাম, তেমনই নিতান্ত দায়ে পড়ে হয়তো কেউ কদাচিৎ এদিকে এসে থাকতে পারে। এমন কাণ্ড! হ্যাঁ, বেশ স্পষ্টই শুনতে পাচ্ছি ঘন্টার শব্দ, যদিও খুব চাপা, তথাপি সাংঘাতিক রকমের স্পষ্ট। সেই বহুকাল আগে যেমন ছিল, এখনো তেমনই এই মন্দিরের চারিপাশ প্রায় মাইলখানিক জায়গার মধ্যে কোনো ঘরবাড়ি নেই। তবে তবে কোত্থেকে আসছে ঘন্টার শব্দ? সেই গোপন কক্ষে আবার কি কোনো নতুন কাপালিক আশ্রয় নিয়েছে? মন্দিরের যা অবস্থা, তাতে নিঃসন্দেহে বলা যায় যে এখানে কোনো লোক বসবাস করে না। মন্দিরের সর্বত্র ধুলো, বালি, শুকনো পাতা, কাঠি কুটিতে ভর্তি। দেওয়ালের ফাটলে ফাটলে গাছপালা জন্মেছে। লোক বসবাস করলে মন্দিরের চাতালে এমন 1 ইঞ্চি পুরো ধুলোবালি জমে থাকতো না, শুকনো কাঠে কুটিও পড়ে থাকতো না। তবে তবে এই ঘন্টার শব্দ আসছে কোত্থেকে? মন্দিরের মধ্যে থেকেই আসছে, তাছাড়া আবার কোত্থেকে আসবে? শ্যামল, অজয় আর রতনদের কানেও পৌঁছেছে ঘন্টার শব্দ। অজয় 2 ভ্রু কুঁচকে সন্দিগ্ধ কণ্ঠে বলল, এই ঘন্টার আওয়াজ আসছে না? সেই অন্ধকারের মধ্যেই দেখতে পেলাম অপর 2 বন্ধু জলজলে চোখে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অজয় হচ্ছে 1 নম্বরের ডান পিঠে ছেলে, অত্যন্ত সাহসী। সে আমাকে শুধালো, ঘন্টার আওয়াজ কোত্থেকে আসছে বলে মনে হয় তোর? আগে তো কাছাকাছি কোনো ঘর বাড়ি ছিল না শুনলাম, এখন? আরে না না, এখন তেমনই আছে। মাইল খানেকের মধ্যে কোনো কিছু ঘর বাড়ি নেই। তাহলে তাহলে কি আবার কেউ বা কারা সেই ঘরটায় ঠাকুর প্রতিষ্ঠা করে পুজো করছে? অবশ্য দেখে শুনে তো মনে হচ্ছে না যে 20 বছরের মধ্যে এখানে কোনো লোক বাস করেছে। আর যাই হোক, ব্যাপারটা না দেখে ছাড়ছি না। আজ শুনে মনে হচ্ছে তো ওই মন্দিরের মধ্যে থেকে এই আওয়াজটা আসছে। চল তো সেই ঘরটার মধ্যে আমাকে নিয়ে চল, যে ঘরটাই বলেছিলি লোহার পাত ঢাকা গুপ্ত পথ আছে। আমার সেদিকে যাওয়ার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু পাছে শহরের বন্ধুদের কাছে আমি ভীতু কাপুরুষ প্রতিপন্ন হই, সেই ভয়েতেই আমাকে ওদের নিয়ে যেতে হলো। মন্দিরের পিছন দিকে পৌঁছতেই ঘন্টার আওয়াজ খানিকটা স্পষ্ট হলো। ভয়ে থরথরিয়ে কেঁপে উঠলাম আমি। হ্যাঁ, সেই ঘরেতেই ঘন্টা বাজছে, কোনো ভুল নেই। আবার কারা এলো? আমি ভীত হয়ে পড়েছি। অজয় বোধহয় তার টের পেয়ে বলল, কি রে বিপিন, তুই ভয় পাচ্ছিস নাকি? না না, ভয় পাবো কেন? তবে তবে ভাবছি আবার কোনো নরবলি টরবলি হচ্ছে না তো? দেখা যাক কি হচ্ছে। আমি বুঝতে পারলাম রতন বা শ্যামলেরও এই ব্যাপারে উৎসাহের অভাব রয়েছে। ওরা দুজনও কেমন যেন মিলিয়ে রয়েছে। আমার মতোই অবস্থা আর কি। ভীতু কাপুরুষ প্রতিপন্ন হতে চায় না বলেই নিরুত্তরে এগিয়ে চলেছে। অজয় আমার কাছ থেকে আগেই টর্চটা নিয়েছিল। টর্চের আলোয় 2 পাশ দেখতে দেখতে সে এগিয়ে চলেছিল। যে কটা ঘর দেখলাম, কোনো ঘরেরই জানালা দরজা নেই। সব উইয়ে নষ্ট করেছে আর ভেঙে চুরে পড়েছে। সর্বত্র ধুলো, বালি, নোংরা ইত্যাদিতে ভরা। এখানে কোনো লোকের যাওয়া আসা থাকলে এই পুরো ধুলোর উপরে পায়ের দাগ নিশ্চয়ই থাকতো, কিন্তু কোনো পদচিহ্ন নেই। এমনকি কোনো জন্তু জানোয়ারের পর্যন্ত না। শুধু আমরাই কজন
সুস্পষ্ট পদচিহ্ন ফেলে এগিয়ে চলেছি। অসম্ভব, এখানে কোনো মানুষ থাকতে পারে না। কথাটা আচমকা বলল অজয়। তবে আমি আর শ্যামল দুজনে একই সঙ্গে প্রশ্ন করে বসলাম। অজয় বলল, তবে এটা যে কি সেটাই তো জানতে যাচ্ছি। আমরা সেই ঘরটার মধ্যে এসে হাজির হলাম। মুখে চোখে মাকড়সার জালের স্পর্শ পাওয়া গেল। এই ঘরে লোকের যাওয়া আসা থাকলে কি এমন মাকড়সার জাল ছড়িয়ে থাকতো? এবার উজ্জ্বল টর্চের আলোয় মেঝের দিকে তাকিয়ে দেখতে পেলাম একটা বিরাট মরচে ধরা লোহার পাত পড়ে রয়েছে। ঘরের মেঝে ও লোহার পাতটার উপর আধ ইঞ্চি পুরো ধুলোর আস্তরণ জমে রয়েছে। এখানে ঘন্টার শব্দ আরও স্পষ্ট। একটানা ঘন্টা বেজে চলেছে, মনে হচ্ছে যেন আরতি হচ্ছে। আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারলাম যে এই ঘরের নিচ থেকেই ঘন্টার আওয়াজ আসছে। যেখানে লোকজনের কোনো অস্তিত্ব নেই সেখানে ঘন্টা বাজে কি করে? এ কি অলৌকিক কাণ্ড! আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল। ভীষণ একটা বিপদের ইঙ্গিত পাচ্ছি যেন। আশ্চর্য, এ অদ্ভুত। অজয় নির্নিমেষ দৃষ্টিতে লোহার পাত্তার দিকে তাকাতে তাকাতে কথাটা বলল। স্পষ্ট বোঝা যাচ্ছে যে বহুকালে এই ঘরে কোনো মানুষের পদার্পণ হয়নি, অথচ নিচের ঘরে ঘন্টা বাজছে। ঘন্টাটা আপনা আপনি বাজছে না নিশ্চয়ই, মানুষই বাজাচ্ছে তো। তবে কি সে মানুষ হাওয়ায় মিশে নিচে একটা ঘরে গেছে, যার জন্য তাদের পায়ের ছাপ পড়েনি? হ্যাঁ, সত্যি ভাববার কথা। এই রহস্যের কারণ জানতেই হবে। এবার আমরা সকলে মিলে লোহাটা টেনে সরাতেই গুপ্তপথ নজরে পড়ল, আর সেই সঙ্গে ঘন্টার আওয়াজটাও একেবারে কানের কাছে এগিয়ে এলো। কিন্তু কি অন্ধকার গর্তটা! সিঁড়ির একটা ধাপও নজরে পড়ছে না। নিচেরকার ঘরে নিশ্চয়ই কোনো আলো জ্বলছে না। ছোট একটা প্রদীপ জ্বললেও তার আলোর রেখা নিশ্চয়ই আমাদের চোখে পড়ত, এবং সিঁড়ির নিচেরকার দিকটাও অন্তত আবছায়াভাবে আলোকিত হয়ে থাকতো। তবে কি পুরোহিত অন্ধকারে বসে পুজো করছে? এ কি অস্বাভাবিক ঘটনা! আমার পিছু পিছু আয় তোরা, খুব সাবধানে নামবি। টর্চ জ্বালবো না, কোনো রকম শব্দ টব্দ যেন না হয়। দুপাশের দেওয়াল ধরে ধরে নিঃশব্দে সিঁড়ির বাঁক পর্যন্ত নেমে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে ঘন্টার আওয়াজ থেমে গেল। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। অস্বাভাবিক অন্ধকারে আমরা চারজনে যেন অন্ধ হয়ে দাঁড়িয়ে আছি। এত নিরেট অন্ধকার জীবনে কখনো দেখিনি। আমরা সকলে গায়ে গা ঠেকিয়ে বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকেও কোনো মানুষজনের তো দূরের কথা, একটা আরশোলার অস্তিত্ব পর্যন্ত টের পেলাম না। হঠাৎ অজয়ের হাতের 5 সেলের টর্চটা জ্বলে উঠল। টর্চটাই ছিল নতুন ব্যাটারি। সেই উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠল চারিদিক। দেখতে পেলাম সেই গুপ্ত কক্ষের মেঝের উপরে কত নরকঙ্কাল ছড়িয়ে রয়েছে। প্রতিমা যেখানে ছিল সেখানে পোড়া প্রতিমার কিছু অংশ সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ঘরের একটা কোণে সেই বর্ষার খাঁড়াগুলো রয়েছে, আর একটা খাঁড়া পড়ে রয়েছে প্রতিমার কাছাকাছি জায়গায়। পূজার ঘণ্টা এবং কয়েকটা থালা কোষাকুষি ইত্যাদি প্রতিমার সামনে পড়ে রয়েছে। এই সমস্ত জিনিস আগুনে পুড়ে এবং তার উপর ধুলোর আবরণ জমে এমন চেহারা হয়েছে যে বোঝবার উপায় নেই যে কোনটা লোহার তৈরি, কোনটা তামার বা কোনটা পিতলের জিনিস। বেশ কিছুক্ষণ ঘরটা দেখে নিয়ে অজয় গলায় বেশ জোর দিয়ে বলে উঠল, ও অসম্ভব, এই ঘরে কখনোই ঘন্টা বাজছিল না। ঘন্টার শব্দ অন্য কোথা থেকে আসছিল। আমাদের সকলেরই শোনার ভুল হয়েছে। আর এখানে নয়, উপরে যাওয়া যাক। চল চল চল। আমি বেশ স্পষ্টই বুঝতে পারলাম কথা বলার সময় অজয়ের গলা কাঁপছিল, আর আমার নিজের অবস্থা অত্যন্ত শোচনীয়। কি যেন এক নিদারুণ ভয়ে আমি ঘেমে নিয়ে উঠলাম। যাই হোক, আমরা উপরে উঠতে শুরু করলাম। সবার আগে আছি আমি, আর সবার নিচে টর্চ হাতে অজয়। অকস্মাৎ অজয়ের আর্তচিৎকারে আমরা ভীষণভাবে চমকে উঠলাম। অজয় চিৎকার করতে করতে সিঁড়ির ওপর বসে পড়ল। তার হাত থেকে টর্চটা খসে পড়েই নিভে গেল। তারপর তার চিৎকার শুনলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। তারপরেই সব চুপ। আমরা হুড়মুড় করে অজয়ের কাছে গেলাম। টর্চটা কোথায় পড়েছে কে জানে। আমরা তো সেই অন্ধকারের মধ্যেই অজয়কে ধরাধরি করে কোনো রকমে নিয়ে এলাম ওপরে। বুঝলাম
অজয়ের জ্ঞান নেই। তারপর কিভাবে কত কষ্ট করে যে অচৈতন্য অজয়কে নিয়ে সে রাতে বাড়ি পৌঁছেছিলাম সে কথা এখানে না বললেও চলবে। ডাক্তারকে খবর দেওয়া হয়েছিল। তিনি দেখে শুনে ওষুধ দিয়ে বলেছিলেন, ভয়ের কোনো কারণ নেই, ভীষণভাবে শক পেয়ে এইরকমটা হয়েছে। ডাক্তারের কথা সত্য প্রমাণিত হলো অজয়ের জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সমস্ত কথা শুনে। জ্ঞান অবশ্য ঘন্টা দুয়েকের মধ্যেই ফিরেছিল, কিন্তু সে মহাচ্ছন্নের মতন পড়েছিল বেলা প্রায় 8টা অবধি। বেলা 10টা নাগাদ তাকে বেশ খানিকটা সুস্থ মনে হতে আমরা গত রাত্রের ঘটনার কথা তার কাছে জানতে চেয়েছিলাম। উত্তরে সে বলেছিল যে তার মনে হয়েছিল একজন ভীষণ দর্শন কাপালিক এক হাতে তাকে চেপে ধরে অন্য হাতে ধারালো খাঁড়া তুলে তার গলায় একটা কোপ বসিয়ে দিয়েছিল। তাই অমনভাবে সে চিৎকার করে উঠেছিল। তার মুখে এরকম কথা শুনে তখনই গায়ের প্রায় 20-25 জন যুবক সেই পৌরমন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ল। শ্যামল, রতন আর আমি আগে আগে চললাম। সকলের মনেই সেই ঘরটা দেখার তীব্র আগ্রহ। দিনের বেলা বেশ ভালোভাবেই দেখাশোনা যাবে, এতকাল কারোর মনে আগ্রহ জাগেনি। আজ এত বছর পর এমন একটা অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ায় গায়ের আজকালকার তরুণ যুবকেরা কৌতূহল দমন করতে পারল না। দিনের বেলা হলেও সেই পাতাল কক্ষ অন্ধকারাচ্ছন্ন থাকবে অনুমান করে নিয়ে আমি গোটা 4-5 টর্চ নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল প্রায় জনা 10 টর্চ নিয়ে এসেছিল। গুপ্তদ্বারের সামনে এসে দেখা গেল সত্যি ভেতরটা বেশ অন্ধকার। যাই হোক, আমরা টর্চগুলো জেলে একে একে নামতে লাগলাম নিচে। সিঁড়ির শেষ প্রান্তে নেমে আমার টর্চটা পেয়ে গেলাম, কিন্তু এ কি, এখানে একটা নরকঙ্কাল এলো কি করে? দেখেই শিউরে উঠলাম। বেশ মনে আছে এখানে সিঁড়ির গোড়ায় কোনো কঙ্কাল ছিল না। কঙ্কালগুলো তো সবই দেখেছিলাম ঘরের মেঝের উপর এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল। আরে, পায়ের কাছে একখানা বিরাট খাঁড়া পড়ে রয়েছে দেখছি। কঙ্কাল, খাঁড়া, না, কখনো না, এইসব মোটেই এখানে ছিল না। ঘরের মেঝের দিকে তাকিয়ে দেখি প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেটা তো সেখানে নেই। সবগুলো টর্চের আলোয় ঘরখানা প্রায় সাদা হয়ে গেছে। অন্যান্য সকলে অবাক চোখে ঘরের মধ্যে যা যা রয়েছে সেই সব লক্ষ্য করছে, কিন্তু আমার নজরে যা পড়েছে তা আশ্চর্য, অতি আশ্চর্য, একেবারে অলৌকিক ব্যাপার। প্রতিমার কাছে যে খাঁড়াটা পড়েছিল সেখানে খাঁড়াটা নেই বটে, কিন্তু সেই জায়গায় খাঁড়াটার ছাপটা জল জল করে যেন জ্বলছে। বহুকাল ধরে ঘরের মেঝে ও জিনিসপত্রের উপর বেশ পুরো একটা ধুলোর আস্তরণ জমেছিল, কাজেই সেখান থেকে খাঁড়াটা উঠে আসার জন্যই অমন সুস্পষ্ট ছাপটা দেখা যাচ্ছে। আর ওখানকার ওই খাঁড়াটাই যে এখানে পড়ে রয়েছে এই বিষয়ে আমার মনে কোনো রকম সন্দেহ রইল না। খাঁড়াটাই নয়, ওই একই রহস্যজনক উপায়ে কঙ্কালটাও যে ঘরের মেঝে থেকে উঠে এসেছে এখানে, সেই বিষয়ে আমার মনে স্থির বিশ্বাস জন্মালো। কিন্তু এই অলৌকিক কাণ্ড কারখানার মূলে কোন অলৌকিক রহস্য যে অন্তর্নিহিত রয়েছে তার মীমাংসায় পৌঁছানোর মতো বুদ্ধিবৃত্তি আমার নেই। অত লোকজনের মধ্যে থেকেও কি যেন এক দারুণ ভয়ে আমার সারা দেহ শক্ত কাঠ হয়ে গেল। একটি লোক তার সামনে কাউকে দেখে ভয় পাচ্ছে। লোকটি ধীরে ধীরে পিছু হটতে হটতে বলে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, দয়া করো। লোকটি বলতে বলতে একটা বড় বট গাছের কাছে চলে আসে। লোকটি গাছের সাথে ধাক্কা খেয়ে পেছনে তাকায়, আবার বলে, দেখো দেখো, আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না। কিন্তু হুট করে বটগাছ থেকে একটা বড় মোটা দড়ি বেয়ে নিচে নেমে পড়ে লোকটিকে এক টানে গলায় পেঁচিয়ে উপরে তুলে মেরে ফেলে। লোকটির চিৎকার আর আর্তনাদ আর ছটফটানি নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে মারা যায়। আজকাল শিমুলপুর গ্রামের সবাই আতঙ্ক নিয়ে দিন কাটায়। হঠাৎ কেন যেন গ্রামের মানুষগুলো অস্বাভাবিকভাবে মরতে শুরু করেছে।
তাও আবার গ্রামের সবচেয়ে বড় বটগাছের সাথে ফাঁসি দিয়ে। রাফিদ গ্রামে প্রায় 5 বছর পর এসেছে। মা বাবা মারা যাওয়ার পর আর আসেনি। গ্রামে ঢুকতেই একটা টঙের দোকান। কতদিন পর গ্রামে এলাম। ওই যে রমিজ চাচার চায়ের দোকান, যাই এক কাপ চা খেয়ে আসি। রাফিদ সামনের দিকে এগোয় এবং দোকানে গিয়ে বসে। চাচা কেমন আছো? আরে ভাতিজা, তুমি এতদিন পর, কিন্তু এই অসময়ে আসলে? আসলে চাচা ভাবছি যে ভিটেটা আছে সেটা বিক্রি করে একেবারে শহরে চলে যাব, তাই আর কি শেষবারের মতো এলাম। কিন্তু কিছু কি হয়েছে নাকি? না না, কিছু না। আমাকে তুমি তোমার সেই মজাদার দুধ চাখানা করে দাও তো, কতদিন খাই না। এখনই দিচ্ছি, তুমি বসো। আচ্ছা চাচা, গ্রাম এত শুনশান কেন? তোমার দোকানে তো সব সময় মানুষ ভরপুর থাকে। গ্রামের বেহাল দশারে বাজান, গ্রামটা দিন দিন শূন্য হয়ে যাচ্ছে। কি হয়েছে চাচা? বাবা রে, গ্রামে কি এক অশনি কাজ কারবার! একের পর এক মানুষগুলা বট গাছে ফাঁসি নিতেছে। মানে গ্রামের মানুষ ফাঁসি নিবে কেন? জানি না বাপ, জানি না। মানুষজন ভয়ে কুকড়ে আছে। পরপর 10 জন মানুষ মারা গেল। গ্রামে শোকের হাওয়া বইছে। কিছু বললেন চাচা? মনটা কেমন জানি করতেছে। সবারই এক অবস্থা বাবা, কেউ দোকানে আসে না, আমার দোকানও চলে না। কিভাবে যে দিন পার করছি আল্লাহই ভালো জানে। খুবই চিন্তার বিষয়। আসছো যখন সাবধানে থেকো, বুঝলে? সে ঠিক আছে, আমায় নিয়ে চিন্তা করো না চাচা। কিন্তু যারা মারা যাচ্ছে তাদের ফাঁসি দেওয়ার কারণটা কি তুমি জানো? না বাবা, ভালো মানুষগুলা কেমনে কি করতেছে কে জানে। তা পরিবারের মানুষেরা কি বলে? পারিবারিক কোনো ঝামেলা নাকি? না রে বাপ, সবার এক কথা। ভালো মানুষ বের হলো হাসি খুশি, কিন্তু আর বাসায় ফেরে না। যাদের পাওয়া যায় ওই গ্রামের বড় বটতলায় ফাঁসি দেয়া অবস্থায়। কোনো কারণ ছাড়া মানুষ ফাঁসি দিবে? এইটা কেমন অযৌক্তিক লাগতেছে না? আচ্ছা, আমি এখন যাই, কাল আবার আসবো। হ্যাঁ, এই নাও চাচা তোমার বিল। আরে বাপ, এতদিন পর আইসো, বিল দেয়া লাগবে না। কি যে বলো চাচা, এমনিতেই তোমার ব্যবসা ভালো যাচ্ছে নে। নাও নাও, আর লজ্জা করো না। রমিজ মিয়ার সাথে কথা শেষে রাফিদ চিন্তামগ্ন হয়ে গ্রামের রাস্তা ধরে হাঁটতে শুরু করল। রাফিদ তার বাসায় গিয়ে খুব ক্লান্ত। সে বাসায় গিয়েই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে। রাতে মানুষের আর্তনাদ ও কান্নার আওয়াজে ঘুম ভাঙে তার। চোখ খুলে এদিকে ওদিকে তাকিয়ে তারপর নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকায় রাফিদ। আরে, রাত 11টা বেজে গেছে। কান্নার আওয়াজ আরো তীব্র হয়ে উঠলে সে বাইরে বের হয়। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে পাশের বাড়ির উঠোনে বসে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। কি হয়েছে বাবু? তুমি এত রাতে কান্না করছো কেন? আমার আমার বাবাকে ওই কালো ছায়া মেরে ফেলেছে। কি বলছো তুমি? যাও, ঘরের ভেতরে যাও। এত রাতে একা একা উঠোনে বসে থেকো না। আমি আমি যাব না। আমার বাবাকে কেন মেরে ফেললো? আচ্ছা, তুমি তাহলে তোমার মাকে ডাকো না। আমার মা আমার বাবার লাশ আনতে গেছে। মানে তোমার বাবা মারা গেছে? মারা যায় নাই, ওই শয়তান আত্মা
আমার বাবাকে মেরে ফেলেছে। কি বলছো মা তুমি এসব? তুমিও বিশ্বাস করছো না আঙ্কেল? আমার বাবা মাও বিশ্বাস করেনি। আচ্ছা তুমি আমাকে সব খুলে বলো তো, আগে কান্না থামাও। প্রতি শনিবার এই গ্রামে একজন করে মারা যায়। এর আগের শনিবারে ফিরোজ চাচা মারা গেছে। আর তারপর থেকে আমি দেখেছি একটা আত্মা আমার বাবার পিছে পিছে ঘুরছে। এসব আত্মা ফাত্তা বলতে কিছু নেই, কি সব যে বলো না। তাহলে আমি কি দেখতে পাই? কেউ আমাকে বিশ্বাস করে না। তুমি কিভাবে জানো যে ওই আত্মাই তোমার বাবারে মেরেছে? আমার বাবা আজ বাইরে গিয়েছিল হাট থেকে আমার জন্য পুতুল আনবে বলে। তুমি বলো, আমার বাবা কেন গলায় ফাঁসি দেবে? আসলেও তো ঠিক কথা বটে। আচ্ছা সে ঠিক আছে, কিন্তু আমি দেখেছি ফিরোজ চাচা মারা যাওয়ার পর বাবার পিছনে একটা ছায়া সবসময় খুরখুর করতো। অনেক কুৎসিত আর ভয়ানক দেখতে ওই আত্মা। বাচ্চা মেয়েটি কি সব বলছে? এসব আবার হয় নাকি? আচ্ছা আমি গিয়ে দেখছি খন, তুমি বাড়ির ভেতরে গিয়ে বসো তো। রাফিদ রাতের বেলা রওনা হয়। রাফিদ গিয়ে দেখতে পায় মেয়েটির বাবার লাশ নিচে নামানো হয়ে গিয়েছে। আশেপাশের আবছা আলোয় লাশটিকে দেখতে অনেক ভয়ানক লাগছে। আলিয়া বানু কান্না করছে তার স্বামীর পাশে বসে। আচ্ছা আপনাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? আলিয়া বানু কান্না করেই যাচ্ছে। রাফিদ দেখতে পায় লোকটির হাতে অনেকগুলো বড় বড় আঁচড়ের দাগ, গালেও আছে কয়েকটা। গলায় কয়েক জায়গায় আঘাত, মনে হচ্ছে কেউ জোর করে ঝুলিয়ে দিয়েছে, আর লোকটি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। রাফিদ আশেপাশে দেখছে। এমন সময় একটা পাগলকে দূর থেকে হাসতে দেখে গাছের আড়াল থেকে। রাফিদ একটু অবাক হয়ে তার কাছে যায়। একজন মারা গেছে আর আপনি এমন ভাবে হাসছেন কেন বলুন তো? কেন কেন তুই জানিস না আমি পাগল? গ্রামে নয়া আসছিস? যে পাগল সে কি নিজেরে কখনো পাগল বলে? বড্ড বেশি কথা বলিস তুই, বেশি কথা বলিস না, নাহলে কিন্তু তোকেও ছাড়বো না। কে ছাড়বে না? আর কিন্তু কি? ও সবাইকে মারে না, তুই তো কোনো দোষ করিসনি, তাই তোর কিছু হবে না। যারা মারা যাচ্ছে তারা কি কোনো দোষ করেছে? ঘোর অন্যায় করেছে, ঘোর অন্যায়। আমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। এখন তো ওদের মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে, মরতেই হবে। রাফিদ আলেয়া বানুর জোরে কান্না দেখে পেছনে ফিরে আলেয়া বানুর দিকে তাকায়। তোমায় বলেছিলাম এসবের মধ্যে যেও না, বলেছিলাম আমি। এখন আমার আর আমার বাচ্চা মেয়েটার কি হবে? হ্যাঁ, রাফিদ অনেক প্রশ্নবিদ্ধ মন নিয়ে পাগলের কাছে জিজ্ঞেস করার জন্য সামনে তাকায়, কিন্তু সামনে তাকিয়ে আর কাউকে দেখতে পায় না। গ্রামের সবাই লাশটা নিয়ে চলে যায়। রাফিদ অনেক প্রশ্ন গরমিল নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করে। গ্রামে কি যে হচ্ছে কিছুই তো বুঝছি না। এত ঝামেলার মধ্যে কেউ জমিটা কিনবে বলে তো মনে হচ্ছে না। না, কালই চলে যাব ভাবছি, কিন্তু গ্রামের ছেলে হিসেবে তো আমার দায়িত্ব এই বিপদের দিনে গ্রামের পাশে এদের থাকা। কিন্তু কেন যে মানুষগুলো এইভাবে মারা যাচ্ছে, কি যে কারণ? না না, আমাকে খুঁজে বের করতেই হবে। রাস্তায় যাওয়ার পথে হঠাৎ একটা প্রকট আলোর রশ্মি চোখে এসে পড়ে। আলো ক্রমশ তার দিকে এগিয়ে আসে। রাফিদ অজ্ঞান হয়ে পড়ে যায়। গ্রামের মুরব্বীরা ও আরো কিছু মানুষ বটগাছের চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। বটগাছের সামনে একটা মেয়ে অজরে কেঁদে চলেছে।
আমাকে আপনারা বিশ্বাস করেন? আমার কারোর সাথে কোনো অবৈধ সম্পর্ক নেই। তাইলে আলেয়ার জামাই কি দেখছে? বল দেখিনি। জামাই থাকতে পরকিয়া করে বেড়াস, নোংরা মেয়ে মানুষ। আমার বাড়িতে শফিক ভাই ছিল, উনি বিবাহিত আর ওনার বাচ্চাও রয়েছে। মোড়ল সাহেব, আমার মেয়ে নির্দোষ। আমার মেয়ে এমন কাজ করে নাই। শিরিন মিথ্যে কথা বলছে। আমি নিজের চোখে দেখেছি। শিরিন ওই অপরিচিত লোকটার মুখের ওপর মুখ থ্যা, 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 থ্যা। আমার কথা আপনারা শোনেন। শফিক শিরিনের দূর সম্পর্কের মামাতো ভাই আমাদের বাড়ি এসেছিল। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাকে কৃত্রিমভাবে শ্বাস দিচ্ছিল আমার মেয়ে। আমি তো সাথেই ছিলাম। ও, মেয়ের এই চরিত্রের জন্য তুইও দায়ী তাহলে? এই, সবাই মেয়েটিকে ফাঁসিতে ঝুলা। এইরকম দুশ্চরিত্র মেয়ে আমাদের গ্রামে থাকবে না। আলেয়ার জামাই দড়ি নিয়ে আসে। আলেয়ার জামাই শিরিনের কানের কাছে গিয়ে বলে, বলেছিলাম আমাকে বিয়ে করতে, করলি না তো, এবার মর। এরপর গলায় দড়ি পেঁচিয়ে দেয়। আমাকে বিশ্বাস করেন, আমার কোনো দোষ নেই। আমাকে ফাঁসি দিয়েন না, আমাকে ফাঁসি দিয়েন না। আমার মেয়েকে ছেড়ে দেন মোড়ল। আমার মেয়ে কিছু করেনি, তাকে ফাঁসিতে ঝুলিয়েন না। মেয়েটাকে ছেড়ে দেন মোড়ল। মেয়েটাকে আমি ছোটবেলা থেকে দেখছি, অনেক ভালো মেয়ে মোড়ল। মোড়ল কোনো কথা না শুনে শিরিনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আমার ওপর এই জুলুমের হিসেব আমি নেব। মৃত্যুর পর আমি আবার ফিরে আসব, আর আমাকে নিষ্ঠুরভাবে যারা মারছে তারা প্রত্যেকে এই গাছের সাথে ফাঁসি দিয়ে মরবে। শিরিনের ফাঁসি হয়। ধূপ করে চোখ খোলে রাফিদের। সকাল হয়ে গেছে। রাফিদ দেখে রাস্তার উপরে পড়ে রয়েছে সে। আমি সবই বুঝতে পেরেছি। এই গ্রামে যা হচ্ছে সবাই তাদের পাপের সাজাই পাচ্ছে, কিন্তু এইভাবে তো চলতে দেওয়া যায় না। একে একে গ্রামের সবাই তো তাহলে মরবে। রাফিদ চিন্তিত হয়ে তার বাড়ির দিকে এগিয়ে যায়। রাফিদ খুব চিন্তিত হয়ে নিজের বাড়িতে পায়চারি করতে থাকে। কিভাবে এই প্রতিশোধের খেলা বন্ধ করা যায়? হঠাৎ রাফিদ শুনতে পায় তার কানে ফিস ফিস করে কেউ যেন বলছে, তুই কাউকে বাঁচাতে পারবি না, কাউকে না। কোথাও তো কেউ নেই। কে কথা বলছে তাহলে? তুই যদি আমার প্রতিশোধের পথে বাধা হয়ে দাঁড়াস তাহলে তোরও ক্ষতি হবে, কিন্তু আমি নির্দোষের উপরে হাত তুলি না। তার মানে শিরিন আর যাই হোক আমাকে কখনো মেরে ফেলবে না। গ্রামের সবাইকে তার পাপের সাজা পেতে হবে, কিন্তু কাউকে এইভাবে আর মরতে দিলেও হবে না। কিছুক্ষণ ভেবে রাফিদ বাইরে বেরিয়ে পড়ে। রাফিদ শিরিনের বাড়ি যায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে নিজেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। আশপাশটা খোঁজাখুঁজি করে একটা ডায়েরি পায় রাফিদ। ডায়েরিটা শিরিনের। রাফিদ ডায়েরিতে সব আত্মীয়দের নাম্বার লেখা দেখে। এই যে শফিক ভাইয়ের নাম্বার। হ্যালো, আপনি কি শফিক ভাই বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে বলছেন? আমি রাফিদ, শিমুলপুর গ্রাম থেকে বলছি। আপনি তো জানেন সবাই মিলে শিরিনকে ফাঁসিতে ঝুলিয়েছে। হ্যাঁ, শিরিনের মৃত্যু তো প্রায় 1 বছর হয়ে গেল। এটার সাথে আমার কি সম্পর্ক রয়েছে? যখন আপনার জন্য শিরিনরে ভুল বুঝে ফাঁসি দেওয়া হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? আমার অসুস্থতার জন্য তখন তো আমি ইন্ডিয়ায় ছিলাম।
আপনি এখন যেখানেই থাকুন, শিমুলপুর গ্রামে আপনার মেডিকেল সার্টিফিকেট নিয়ে দ্রুত চলে আসেন। রাফিদ শফিকের সাথে কথা শেষে শিরিনের বাড়ি থেকে বের হয়ে যায়। রাফিদ পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে শিরিনের ফাঁসি দেওয়ার সময় যে অফিসার ছিল সে গ্রামের মোড়লের থেকে ঘুষ নিয়ে এই অন্যায়ের বিরোধিতা করেননি, বিধায় তাকে শিরিনের আত্মা সর্বপ্রথম মেরে ফেলেছে। এখন স্টেশনে নতুন পুলিশ অফিসার এসেছে। নতুন পুলিশ অফিসার রকিবকে বলে, আচ্ছা, গ্রামের হঠাৎ বট গাছে ফাঁসি দেওয়া মৃত্যুগুলো সম্পর্কে তো আপনি সবই জানেন। হ্যাঁ, আচ্ছা সবাই কেন যেন আত্মহত্যা করছে? আচ্ছা, এটা আত্মহত্যা নাকি অন্য কিছু? আপনারা কেন তদন্ত করছেন না বলুন তো? শুনেছি এর আগে পুলিশ এই কেসে প্রাণ দিয়েছেন, তাই ভয়ে আমরা এই বিষয়ে নাক গলাতে যাই না। কিন্তু এবার যে নাক গলাতেই হবে। মানে? যা বলছি সেটা করুন, নয়তো আপনারও প্রাণ সংকটে যাবে। কি করতে হবে বলুন? গ্রামের সবাইকে বটতলায় ডাকুন, গ্রামের প্রত্যেকে যেন বটতলায় উপস্থিত থাকে। গ্রামের সবাইকে বটতলায় ডাকা হলো, আর এখন শফিকও তার মেডিকেল সার্টিফিকেট সহ উপস্থিত হলো। সবাইকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করছি। আমাদের সবাইকে এই অশুভ জায়গায় কেন নিয়ে আসা হয়েছে? আপনারা সবাই মিলে একজন নির্দোষ মেয়েরে হত্যা করেছেন, আর তার মাসুল গ্রামের প্রত্যেককে একে একে দিতে হচ্ছে। কি বলতে চাচ্ছ? হ্যাঁ, তুমি? শফিক, তোমার সার্টিফিকেট গুলো দাও দেখি। দেখেন সবাই, শিরিন সত্য কথা বলেছিল। শফিক ভাইয়ের শ্বাসকষ্টের সমস্যা আছে, আর এই জন্যই সে ওই দিন শফিক ভাইকে বাঁচানোর জন্য কৃত্রিম ভাবে শ্বাস দিয়েছিল। তুমি এসব জানলে কি করে বাবা? কি তোমাকে এসব বলেছে? শিরিনের আত্মা আমাকে সব স্বপ্নে দেখিয়েছে। শিরিন সম্পূর্ণ নির্দোষ ছিল। সবাই একজন নিষ্পাপ মানুষকে হত্যা করেছে, আর তাই শিরিনের আত্মা গ্রামের সবাইকে একে একে এই বট গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে তার প্রতিশোধ নিচ্ছে। তাহলে আমরা আমাদের কিভাবে বাঁচাতে পারি? গ্রামের যারা সরাসরি শিরিনরে ফাঁসি দেওয়ার সাথে সংযুক্ত ছিলেন, স্বইচ্ছায় তারা সবাই আত্মসমর্পণ করেন পুলিশের কাছে। আর গ্রামের সবাই একসাথে শিরিনের সাথে অন্যায় করার জন্য ক্ষমা চান। আপনাদের জীবন বাঁচানোর এটাই একমাত্র কিন্তু সুযোগ। আপনারা আপনাদের কর্মের সাজা ভোগ করেন, এতে অন্তত আপনাদের জীবন বেঁচে যাবে। সাজা ভোগ করে আবার স্বাভাবিক জীবনে আপনারা ফিরতে পারবেন। রফিক সাহেব, সবাইকে অ্যারেস্ট করুন। পুলিশ সবাইকে অ্যারেস্ট করে। বাকিরা সবাই শিরিনের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করেন। আমাদের ভুল হয়ে গেছে শিরিন, আমাদেরকে তুমি মাফ করে দাও। গ্রামের আর কাউকে তুমি মেরো না, আমরা আমাদের ভুল স্বীকার করছি। রাফিদ দেখতে পায় দূরে শিরিনের আত্মা দাঁড়িয়ে কষ্টের একটা হাসি দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। পুলিশ দোষীদের নিয়ে যায়, সবাই সবার বাড়ি ফিরে যায়। রাফিদও তার বাড়ির দিকে ফিরতে শুরু করে। ধন্যবাদ রাফিদ, আমার আত্মা শান্তি পেয়েছে। এখন আমি চলে যাচ্ছি। রাফিদ কথাগুলো শুনে একটা প্রশান্তির হাসি দিয়ে আবার হাঁটতে শুরু করে।